2 বছর, এই 2 বছর ধরে বিচার বস্তুটা আমরা পাইনি। তার বদলে আমরা যেটা পেয়েছি সেটা হলো সুন্দর কিছু অজুহাত। এই অজুহাতটা বারবার সামনে রাখা হয়েছে যে প্রমাণ তো সব লোপাট করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আমলে পুলিশের যে সমস্ত লোকজন ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের নেতারা সবাই মিলে এই আরজি করের ঘটনার সব প্রমাণ লোপাট করে দিয়েছেন, সমস্ত তথ্য বিকৃত করে দেওয়া হয়েছে। তাহলে কি করেই বা আর বিচার হবে, কে বা বিচার দেবে আর কিভাবেই বা বিচার দেবে? তাই যদি হয় বেশ, আমরা ধরে নিলাম যে সেটাই হয়েছে। যদি প্রমাণ সব লোপাট হয়ে গিয়েই থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যারা পুলিশে কাজ করতেন, এখন নতুন সরকারের আমলেও তারা পুলিশ ফোর্সে রয়েছেন, কাজ করছেন, তাহলে তাদের চিহ্নিত করে সামনে আনার ঘটনাটা এখনো পর্যন্ত কেন দেখতে পাওয়া গেল না? যারা প্রমাণ লোপাট করেছেন তাদের সামনে নিয়ে আসা, চিহ্নিত করা, তাদের কারাগারের পেছনে ঢোকানোর ঘটনা কেন এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না? এবং প্রমাণ লোপাটই যদি হয়ে থাকে, দেখুন প্রমাণের যদি একটা সূত্র থাকে, প্রমাণ লোপাটেরও একটা সূত্র থাকবে। ফ্রিজে মিষ্টি ছিল কিন্তু তারপর সেই মিষ্টিটা নেই, তাহলে কে কে ফ্রিজে হাত দিয়ে সেই মিষ্টিটা খেতে পারে সেটা খোঁজা শুরু করার বুদ্ধিটা তো নিশ্চয়ই সকলের রয়েছে। তাহলে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, নির্মল ঘোষ, তৃণমূল কংগ্রেসের অন্যান্য যে সমস্ত নেতা, পুলিশের যে সমস্ত কর্মী বা অফিসাররা, যাদের বেশ কয়েকজনকে নিয়ে এখন সরকার সাসপেন্ড খেলছে, যাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা সকলে প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে তদন্তের কোনো রিপোর্ট এখনো পর্যন্ত কেন সামনে এলো না? তাদের বিরুদ্ধে অন্তত প্রাথমিক তদন্তের রিপোর্টটাও কেন এখনো পর্যন্ত দেখতে পাওয়া গেল না? এবং সব থেকে বড় কথা হচ্ছে, যদি তথ্য প্রমাণ সব লোপাট হয়ে গিয়েই থাকে তাহলে ইডি, সিবিআই তারা আদালতে দাঁড়িয়ে পরিষ্কার এই সত্যি কথাটা কেন বলে দিচ্ছে না যে তথ্য প্রমাণ সমস্ত কিছু লোপাট করা হয়ে গেছে, সমস্ত তথ্য বিকৃত করা হয়ে গেছে? আর সব থেকে বড় কথা, যদি তথ্য প্রমাণ সব লোপাট হয়ে গিয়েই থাকে, আপনি বুঝতে পারছেন, আপনি কমেন্টে লিখে যাচ্ছেন যে সব তথ্য প্রমাণ বিকৃত করা হয়েছে, লোপাট হয়ে গেছে, আর বিজেপির যে বড় বড় মাথা, বড় বড় নেতারা রয়েছেন যাদের কাছে এত তথ্য, এত কিছু থাকে, তারা এই জিনিসটা ভোটের আগে তাহলে কি বুঝতে পারেননি? তাহলে কিসের ওপর ভিত্তি করে তারা বলেছিলেন যে আরজি কর কাণ্ডের বিচার হবে, অভয়ার বিচার হবে? এবং তারই সঙ্গে বর্তমানে নতুন সরকারের আমলে মহামহিম মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কিসের ওপরে ভিত্তি করে তাহলে চিৎকার করে বলছেন যে অভয়ার বিচার হবে, আরজি কর কাণ্ডের বিচার হবে? এবং সেটা শুনে বর্তমানে বিজেপির বিধায়ক রত্না দেবনাথ তিনি কান্নায় ভেঙে পড়ছেন। তাহলে কোনটা মিথ্যে? এই যুক্তি, দাবি অভয়ার মা রত্না দেবনাথ, মহামহিম মুখ্যমন্ত্রী, কোনটা? দেখুন, আপনি যেদিক থেকে এই বিষয়টা দেখুন না কেন, এখানে অজুহাতের কিন্তু জায়গা নেই। ঠিক যেমন 2 বছর কেটে যাওয়ার পরেও, নতুন সরকার আসার পরেও, মহামহিম মুখ্যমন্ত্রী চিৎকার করে এই কথা বলার পরেও যে অভয়ার বিচার হবে, অভয়ার মা রত্না দেবনাথ বিজেপির শাসক দলের বিধায়ক হওয়ার পরেও, এবং এই নারী নিরাপত্তা, নারী সুরক্ষার কথা বলে অভয়ার কাণ্ড, এই আরজি করের কাণ্ড নিয়ে ধ্বজা ওড়ানোর পরেও সত্যিটা খুব নির্মম এবং সংক্ষিপ্ত। আর সেটা হলো, এখনো পর্যন্ত আরজি করের এই কাণ্ড, অভয়ার এই ঘটনার পলিটিক্যাল কারেন্সি রয়েছে, কিন্তু বিচার এখনো পর্যন্ত নেই। আজ 2 বছর বাদে এই পরিস্থিতিতে, এই সময় দাঁড়িয়ে আদালতকে বলতে হচ্ছে বিচার দেখার জন্য মানুষকে আর কতদিন অপেক্ষা করতে হবে? কিন্তু 2 বছরের কথা আপনি ছেড়েই দিন, শেষ 3 মাস, নতুন সরকার আসার পর শেষ 3 মাসে এই ঘটনার কি অগ্রগতি দেখতে পাওয়া গেছে? দেখুন, 2 বছর করে তো কোনো লাভ নেই। নতুন সরকার এসে গেছে, ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রে রাজ্যে একই সরকার রয়েছে, সেখানে কাজ অনেক দ্রুততার সঙ্গে হওয়ার কথা, ডাবল ইঞ্জিনের ট্রেন আরও তাড়াতাড়ি ছুটবে। কিন্তু তার জায়গায় কি দেখতে পাওয়া যাচ্ছে? মে মাসে নতুন সরকার এসেছে, জুন মাসে এই মামলাটা যখন আদালতে ওঠে তখন হাইকোর্টের তরফ থেকে সিবিআইকে রীতিমতো ভর্ৎসনা করে বলা হয় সিবিআই কিছুই করছে না। আদালতের তরফ থেকে বিচারপতি সিবিআই এর উদ্দেশ্যে বলেন যে এই কেসে অগ্রগতি কোথায়? 2024-এর অক্টোবর মাসে এই কেসে চার্জশিট দেওয়া হয়েছিল, তারপর থেকে এই কেসের কোথাও কোনো অগ্রগতি নেই, কোনো রকম কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। আদালতের তরফ থেকে বারবার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও সঠিকভাবে তদন্ত করছে না সিবিআই। এবং তারই সঙ্গে বিচারপতি বলছেন 1 মাস আগেও আমরা নির্দেশ দিয়েছিলাম, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই তদন্তের ক্ষেত্রে আশাতীত কোনো অগ্রগতি দেখতে পাওয়া যাচ্ছে না। বিচারপতি এরপরে বলেন যে সিবিআই করছেটা কি? সে কি মনে করছে? সে কি হাইকোর্টের ওপরে চলে গেছে? আমাদের কি তদন্ত সিবিআই এর হাত থেকে নিয়ে নিতে হবে? সেমিনার রুম সম্পূর্ণ নষ্ট, তথ্য প্রমাণ নষ্টের কোনো তদন্ত হয়নি। পয়েন্ট টু বি নোটেড, তথ্য প্রমাণ যদি সব নষ্ট হয়েই থাকে তাহলে সেটার কোনো তদন্ত হয়নি। একই ব্যক্তির বারবার পরীক্ষা নেওয়া হচ্ছে, অগ্রগতিটা তাহলে কি করে হবে? দায়িত্বজ্ঞানহীন কাজ সিবিআই এর অফিসারের। আদালত যে নির্দেশ দিচ্ছে, আদালত কি বলছে? সিবিআই কিছু বুঝতেই পারছে না।
মানে ব্যাপারটা হচ্ছে সিবিআই এখন ভাত খাওয়ার আগে হাত খেয়ে ফেলছে। তাই সিবিআই এর কাজটা কি সেটা সিবিআইকেই আদালতকে একেবারে ঝিনুক বাটি নিয়ে খাইয়ে বুঝিয়ে দিতে হবে। অথচ সিবিআই এরই দেখুন যখন অন্যান্য লোকেদের বাড়িতে রেড টেড করতে যেতে হয়, বিশেষ করে বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত লোকজনের বাড়িতে যখন যেতে হয়, তদন্তের জন্য রেড করতে হয়, জিনিসপত্র বাজেয়াপ্ত করতে হয়, সেটা কিন্তু সিবিআইকে খুব একটা শিখিয়ে দেওয়ার দরকার পড়ে না। কিন্তু সেখানেও আপনি যদি সাকসেস রেটের প্রশ্ন আবার করতে যান, দেখা যাবে সেই সাকসেস রেটটা কিন্তু হাফ প্যান্টের রেশিওতে দাঁড়িয়ে রয়েছে, এখনো পর্যন্ত সাবালক হতে পারেনি। এরপর আমরা চলে আসছি জুলাই মাসে। জুলাই মাসে কি জানা গেল? জুলাই মাসে জানা গেল এই আরজি করের যে তদন্ত, সেই তদন্ত নতুন করে শুরু করা হচ্ছে এবং সেখানে যিনি ইনভেস্টিগেটিং অফিসার এর আগে ছিলেন সিবিআই এর, তাকে বদলে দেওয়া হয়েছে। সীমা পাহুজার জায়গায় নিয়ে আসা হয়েছে সন্দীপানি গর্গকে। এবার সীমা পাহুজাকে নিয়ে এর আগে বহুবার অভিযোগ করা হয়েছে, বিশেষ করে অভয়ার বাবা মা বারবার সীমা পাহুজার দিকে আঙুল তুলেছেন এবং বলেছেন তথ্য প্রমাণ লোপাট করেছেন সীমা পাহুজা। আরো অনেক রকম তথ্য প্রমাণ কিন্তু আদায় করা যেত, বের করে আনা যেত, অনেক ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ বের করে নিয়ে আসা যেত, সেসব কিছুই করেননি। আদালত চত্বরে অভয়ার বাবাকে আঙুল তুলে সীমা পাহুজার দিকে তেড়ে যেতেও কিন্তু দেখা গিয়েছিল এবং সীমা পাহুজাকে শয়তান বলে অভিহিত করা হয়েছিল। এবং শুধুমাত্র অভয়ার বাবা মা সীমা পাহুজার এই ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বারবার তাই নয়, কিছুদিন আগেই বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, তিনিও কিন্তু সীমা পাহুজার দিকে আঙুল তুলেছেন এবং সীমা পাহুজাকে অভিযুক্ত হিসেবে তদন্তের আওতায় আনতে হবে এই দাবিও তিনি সামনে রেখেছেন। সেই সীমা পাহুজাকে সরিয়ে দিয়ে নতুন অফিসারকে আনা হয়েছে। কিন্তু বিষয়টা হলো এই যে সীমা 2 বছর ধরে সীমাহীনভাবে এই সমস্ত কাজকর্ম করে গেছেন, এত বড় একটা তদন্ত তিনি যদি সত্যি একেবারে ঘেঁটে দিয়ে থাকেন, তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে থাকেন, তার বিরুদ্ধে এত অভিযোগ, তাহলে সীমা পাহুজার বিরুদ্ধে কোনো তদন্ত কমিটি কি তৈরি করা হয়েছে? তার বিরুদ্ধে কোনো তদন্ত কি চলছে সেটা কি আমরা দেখতে পেয়েছি? তার বদলে কি দেখা গেছে না, এই তদন্ত যারা করছেন নতুন করে তারা চলে গেছেন আরজি কর হাসপাতালে সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য। এবার তাহলে যারা বলছেন যে তথ্য প্রমাণ সব লোপাট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, তাহলে তদন্তকারীরা নতুন করে আরজি করে দেখতে কি গিয়েছিলেন? সব যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, কি দেখতে গিয়েছিলেন তারা? সার্কাস? এবং সেখানে যে বিষয়টা করা হলো, 2 বছর ধরে ড্যাং ড্যাং করে সময়টা কেটে গেছে, এবার 2 বছর সম্পন্ন হবার ঠিক 2 দিন আগে এই বিষয়টা সামনে রেখে একটা বেশ হাওয়া চালিয়ে দেওয়া হলো মিডিয়াতেও যে এই তদন্তকারীরা সেখানে গেছেন, সবকিছু তারা দেখেছেন, দেখে নিজেদের মধ্যে তারা আবার নাকি আলোচনাও করেছেন। এবার এই নিয়ে নানা রকম টিভি, মিডিয়া, চ্যানেল সব জায়গাতে 30 মিনিট ধরে 40 মিনিট ধরে নানা রকম কথা বলা হলো। এগুলোকে সরিয়ে দিয়ে আপনি আসল স্টেটাসটা কি সেই দিকে যদি একটু তাকান, তাহলে এখন আসল স্টেটাসের ক্ষেত্রে কি বলা হচ্ছে, কোন জায়গায় রয়েছে এই মামলা? আদালতে দাঁড়িয়ে এখন সিবিআই এর বক্তব্য হচ্ছে যে নতুন করে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে, কেস ডায়েরি থেকে শুরু করে 1000 পাতার নথি সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। আর একটু সময় যেন আদালত দেয়, সিবিআইকে আরও একটু সময় যেন দেওয়া হয়। এই সময় জিনিসটা একেবারে খোলামকুচির দরে এখন পাওয়া যাচ্ছে। তাহলে তথ্য প্রমাণ লোপাটটাই যদি আমাদের ধরে এগোতে হয়, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের পুলিশ, সিবিআই এর কোন অফিসার, তারা কারা যুক্ত ছিলেন, সেই সমস্ত বিষয় এখনো পর্যন্ত কেন সামনে আনা গেল না? সেই নিয়ে কোনো প্রাথমিক তদন্তের রিপোর্ট পর্যন্ত এখনো কেন সামনে এলো না? এবং এই যে পুলিশের কথা, মহামহিম মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতায় আসার পর পুলিশকে উদ্দেশ্য করে, রাজ্যের পুলিশকে উদ্দেশ্য করে বলেছিলেন যে এইবার থেকে আপনাদের সকলকে কিন্তু একদম ঠিক স্বচ্ছভাবে কাজ করতে হবে। এর আগে কি হয়েছে আপনারাও ভুলে যান, আমিও ভুলে গেছি, এরপর থেকে সব ঠিক হবে। তো সেই রকমই ভোলা ধানের চাল খেয়ে বিষয়টা এগোচ্ছে নাকি? মানে এখনো পর্যন্ত কোনো পুলিশের কাছ থেকে কোনো স্বীকারোক্তি পর্যন্ত আদায় করা গেল না যে তারা এই তথ্য প্রমাণ লোপাটের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এবং তারই সঙ্গে সিবিআই এর ভূমিকা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, তারা তো সবসময় আপনাদেরই হাতে ছিল। তাহলে তারা 2 বছর ধরে কেন এইরকম তদন্ত করলো যে আদালতকে আজও বলতে হচ্ছে যে আপনারা কোনো কাজই করেননি, কোনো অগ্রগতি হয়নি? আজও কেন আদালতে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে উল্টো হাতের ঝাড় খেতে হচ্ছে? কেন তাদের এই কথা শুনতে হচ্ছে যে আপনাদের কাছ থেকে মামলাটা কি তাহলে তুলে নেব, সিআইডিকে কি এবার মামলাটা দিতে হবে? এই প্রশ্নের জায়গাটা এখন তাহলে উঠে আসছে কেন? মানে 3 মাস হলো আপনাদের সরকার ক্ষমতায় এসেছে, সেখানে এসে আপনারা প্রশাসনে এখনো পর্যন্ত পুলিশকে শায়েস্তা করতে পারলেন না। মানে আগের আমলের পুলিশ যারা বাজে কাজ করেছে তাদের এখনো শায়েস্তা করতে পারলেন না, তাদের কাছ থেকে কোনো স্বীকারোক্তি আপনারা আদায় করতে পারলেন না যে কারা কারা এই তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত ছিলেন, বা কোনো নেতার নাম সামনে নিয়ে আসা সেটাও আপনারা পারলেন না। এবং তারই সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে ইডি সিবিআই এরও ভূমিকা যে জায়গায় ছিল সেখানেই রয়ে গেছে। একদিকে পার্থ থেকে জ্যোতিপ্রিয় সকলকে গ্রেপ্তার করা হয়, তারপর সকলে জামিন পেয়ে বেরিয়ে চলে আসেন, তারপর সেই কেস আর
এগোয়েও না, সেখানে কোনো শাস্তি কোনো কিচ্ছু আর দেখতে পাওয়া যায় না। অন্যদিকে এই আরজি করের ঘটনার মতো এত বড় একটা কেস, সেটাকেও একেবারে ঘেটে গুবলেট করে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে। সেটাই যদি হয়ে থাকে তাহলে আলটিমেটলি ভালোটা কি হয়েছে? শুধুমাত্র আপনারা ক্ষমতায় এসেছেন, তারপরে ইডি, সিবিআই, পুলিশ যে যেখানে ছিল সেই খাঁচার তোতাপাখি হয়েই রয়ে গেছে। বিষয়টা কি তাই? এবার আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু তিক্ত শোনাবে, এবং এটা তিক্ত শোনাবে এবং এই তিক্ত কথাগুলো সামনে রাখতে হবে। তার কারণ রত্না দেবনাথ তিনি এখন শুধুমাত্র আর অভয়ার মা নন, তারই সঙ্গে তিনি একজন বিধায়ক, শাসক দলের বিধায়ক। তার নিজের একটি বিধানসভা কেন্দ্র রয়েছে, জনপ্রতিনিধি হিসেবে তার কাজ রয়েছে, তার বিধানসভার প্রতি তার দায়িত্ব, তার কর্তব্য রয়েছে। দেখুন, বিষয়টা হচ্ছে এটা ঠিক যে অভয়ার মা দুদিনের মাথায় যে ইচ্ছে প্রকাশ করেছিলেন যে তিনি প্রার্থী হয়ে দাঁড়াবেন, তার উপরে ভিত্তি করে বিজেপির তরফ থেকে তাকে প্রার্থী করা হয়। বিজেপির জন্য অভয়ার মা রত্না দেবনাথ একটি প্রতীক হয়ে দাঁড়ান, এবং তারই সঙ্গে শুরু হয় অভয়ার মায়ের এই বিশ্বাস যে ক্ষমতায় না আসলে বিচার পাওয়া যাবে না, এই বিশ্বাসের একটা পরীক্ষা। এর মধ্যে থেকে দুটো বিষয় হয়েছে এখনো পর্যন্ত। বিজেপি ক্ষমতায় এসেছে, রত্না দেবনাথ তিনি বিধায়ক হয়েছেন। ক্ষমতায় আসার পরে অভয়ার মায়ের জন্য বিধায়ক রত্না দেবনাথ এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারেননি, কারণ সেটা তার হাতে নেই। কিন্তু যেটা তার হাতে রয়েছে, জনপ্রতিনিধি হিসেবে তার কাজ, তার বিধানসভা, তার যে দায়িত্বগুলো রয়েছে, সেখানে বেশ কিছু অভিযোগ বারবার উঠে এসেছে। তার বিধানসভা এলাকায় বিজেপির নিজেদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, তারই দলের লোকজন তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তারই দলের অত্যন্ত বড় একজন সমর্থক রয়েছেন যিনি অনেক বার্তা টার্তা সামনে রাখেন, তিনি অভিযোগ করেছেন। পাল্টা আবার সেই ব্যক্তি পুরসভার পদের লোভে এই ধরনের কথাবার্তা বলছেন, এই কথা সামনে এসেছে। মানে এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং এই বিষয়টা অত্যন্ত বেআব্রু হয়ে সামনে উঠে এসেছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে পরিষেবার ক্ষেত্রে বেশ কিছু বিচ্যুতি হচ্ছে, সেই অভিযোগ উঠে এসেছে যে যে পরিষেবা মানুষের পাওয়ার কথা সেটা পাচ্ছেন না। আবার অনেক ক্ষেত্রে তৃণমূলের মতোই স্বামী স্ত্রীর হয়ে কাজ করছেন বা স্বামী স্ত্রীর নামে নানা রকম কাজ করছেন, এই সমস্ত অভিযোগও উঠে এসেছে। এই অভিযোগগুলোর ভিত্তিতে রত্না দেবনাথ তিনি একটি বিবৃতি সামনে রেখেছিলেন, এবং সেখানে রত্না দেবনাথ বলেছিলেন যে কাকিমা ভালোর ভালো, খারাপের খারাপ, আমার সেই রূপটা না হয় নাই দেখালাম। যারা আমার পরিবার বা আমার অফিসিয়াল টিমের বিরুদ্ধে থ্রেট করছেন, কাদা ছোড়াছুড়ি করছেন, এগুলো থেকে যদি বিরত না থাকেন তাহলে বাড়ির ঠিকানা পরিবর্তন হয়ে যাবে। আমি এখানে অত্যন্ত সহানুভূতির সঙ্গে, সহমর্মিতার সঙ্গে এবং সহনশীলতার সঙ্গে একটি কথা বলছি। রত্না দেবনাথ, আপনাকে অভয়ার মা হিসেবে নয়, বিধায়ক হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে বলছি। আপনার অবশ্যই নিজের কাজ রয়েছে, দায়িত্ব রয়েছে, কিন্তু কোথাও একটা গিয়ে আপনি হয়তো পশ্চিমবঙ্গের রাজনীতিকে গুলিয়ে ফেলছেন। আপনি যদি মনে করেন শুধুমাত্র সহানুভূতির ভেলায় চড়ে আপনি পানিহাটির জমা জল বছরের পর বছর পার করে চলে যেতে পারবেন, তাহলে কোথাও একটা গিয়ে হয়তো আপনি ভুল ভাবছেন। দেখুন, এই যে ক্ষমতার আসক্তি বা ক্ষমতা, গদির ক্ষমতা, এই সমস্ত কিছুই কিন্তু খুবই তাৎক্ষণিক। আপনি মনে করুন, আপনি নিজে এই কথাটা বলেছিলেন যে আজ আমি আর মমতা দুজনেই সর্বহারা। আমি আমার একমাত্র মেয়েকে হারিয়েছি, আর মমতা ওর 14 তলার গদিকে হারিয়েছে। ওই গদি, ওই ক্ষমতা সবকিছুই কিন্তু খুবই তাৎক্ষণিক, সেটা আপনি যেভাবেই পেয়ে থাকুন না কেন। মমতার ক্ষমতা আর ক্ষমতার প্রতি মমতা, দুটোরই বাড়াবাড়ি কিন্তু মানুষ একদম পছন্দ করেন না। সেই জিনিসটা মানুষ কিন্তু দেখিয়ে দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন। সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি ফিরছে দুদিনের মধ্যেই, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 7 দিন নিজেকে সমস্ত কাজকর্ম থেকে দূরে রাখতে চেয়েছেন রত্না দেবনাথ। যা রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক অনুষ্ঠান, সেই সমস্ত কিছু থেকে দূরে এই 7টা দিন তিনি অন্তরালেই কাটাতে চান, এ কথা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করব আগামী অগস্ট মাসে আপনার বুকে অন্তত এই সান্ত্বনাটা যেন থাকে যে আপনি বিচার পেয়েছেন, আপনার মেয়ের জন্য বিচার পেয়েছেন। বিধায়ক হওয়া মানে বিচার ভুলে যাওয়া নয়, আপনি এটা সব থেকে ভালো জানেন। বিধায়ক করে দেওয়া মানে বিচারের কথা ভুলিয়ে দেওয়া নয়। বিধায়ক করে দিয়ে বিচারের কথা ভুলিয়ে দেওয়া যায় না, এটাও আপনি সব থেকে ভালো জানবেন, কারণ আপনি একজন মা, সন্তানহারা মা। আর সন্তানহারা মায়ের আরতি সব থেকে করুণ, সব থেকে হৃদয় বিদারক হয়। আমি এই বিশ্বাসটা রাখতে চাই যে দিনের শেষে রাজনীতি নয়, একজন মা জিতবেন। কারণ এই মুহূর্তে আমি আমার সমস্ত ইন্দ্রিয়, বিচক্ষণতা, যেটুকু বোঝার যা ক্ষমতা বা বুদ্ধি তৈরি হয়েছে, সব কিছুকে নীরবে রাখছি। আমিও একটা মায়ের মেয়ে, সেই আবেগের ওপরে দাঁড়িয়ে এই আশা আমি রাখছি যে রাজনীতি নয়, একজন মা জিতবেন। এই আবেগের ওপরে ভর করে আমরা কতদূর যেতে পারি সেটাই এখন দেখার বিষয়। মিছিলে তো আমিও হেঁটেছি, চোখের জল তো আমিও ফেলেছি, 2 বছর ধরে বিচারের অপেক্ষা তো আমিও করেছি। যেমন আমি তেমন আপনারাও, তেমনই রত্না দেবনাথ, কি তাই না? আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন।